বাংলাদেশের এই 10 জন চরিত্র, এই 10 জন নারীকে বলা হয় বাংলাদেশের সবথেকে চরিত্রহীন এবং সবথেকে দুশ্চরিত্রা নারী। কারো বিরুদ্ধে রয়েছে যৌন ব্যবসার অভিযোগ, কারো বিরুদ্ধে রয়েছে নীল ভিডিও ধারণ করার অভিযোগ, আবার কেউ আলোচনা এসেছেন পাশাপাশি সাধারণ মানুষেরা জানতো সকল নারীদের আসল রূপ দেখাবো যারা আমাদের সমাজকে কলঙ্কিত করছে। সত্য ঘটনা এবং অকাঠ্য প্রমাণের ভিত্তিতে আজকের এই ভিডিওটি তৈরি করা হয়েছে, তাই না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। নাম্বার 1, মেহের আফরোজ শাওন। মেহের আফরোজ শাওনের নাম উল্লেখ করলে সবার প্রথমে মনে পড়ে বিখ্যাত লেখক হুমায়ুন আহমেদের সাথে তার যে সম্পর্ক রয়েছে এবং দীর্ঘ 1.5 যুগ ধরে সাংস্কৃতিক অঙ্গনে তার প্রভাব। এই সময় ধীরে ধীরে শাওন নিজেকে রাষ্ট্রীয় ক্ষমতার কেন্দ্রে প্রতিষ্ঠিত করে। বর্তমানে দেশের মানুষের কাছে মেহের আফরোজ শাওন অত্যন্ত ঘৃণা এবং ক্ষোভের পাত্রে পরিণত হয়েছেন। তার বিরুদ্ধে সবথেকে গুরুতর অভিযোগ হচ্ছে তিনি একজন শিল্পী হওয়ার মুখোশ ব্যবহার করে আওয়ামী লীগ সরকারের একজন প্রভাবশালী সহযোগী হিসেবে কাজ করেছেন এবং অসংখ্য মানুষের সাথে অনৈতিক কাজ করেছেন। গত 17 বছরে প্রতিটি সরকারি অনুষ্ঠানে তার উপস্থিতি ছিল অপরিহার্য এবং বাধ্যতামূলক। যখন পুরো বাংলাদেশ জুলাই মাসে জনতার রক্তক্ষয়ী বিপ্লবে উত্তাল ছিল, তখন শাওনের ভূমিকা ছিল অত্যন্ত নিন্দনীয় এবং জাতির জন্য লজ্জাজনক। যখন সমগ্র দেশ স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল, তখন তিনি ফেসবুকে জুলাই মাসকে অত্যন্ত অশালীন এবং কুরুচিপূর্ণ ভাষায় লিখে উপহাস করেছিলেন। শাহবাগ থানায় তার বিরুদ্ধে জিডি হয়েছে। আমাদের শিল্পী শাওন, মাহি সহ 3 জনের বিরুদ্ধে আবার মামলা দেওয়া। তাদের অপরাধটা কি? জুলাই আন্দোলনের নামে যে জুলাই সন্ত্রাস হয়েছে, এরা তার শিকার। নাম্বার 2, মমতাজ বেগম। একসময় দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী ছিলেন এবং সাবেক সংসদ সদস্য। বর্তমানে একাধিক দুর্নীতি এবং অনিয়মের অভিযোগে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে সরকারি উন্নয়ন তহবিল থেকে অর্থ আত্মসাৎ করেছে, ফেক বিল এবং ভাউচারের মাধ্যমে সরকারের অর্থ লুট করেছে, ক্ষমতার অপব্যবহার করেছে এবং অবৈধ সম্পদ অর্জন করেছে। পাশাপাশি অর্থ পাচার এবং আয়ের উৎস গোপনের অভিযোগ রয়েছে। এছাড়া রাজনৈতিক প্রভাব ব্যবহার করে তার প্রতিপক্ষকে হয়রানি, চাঁদাবাজি এবং চাকরির প্রলোভন দেখিয়ে অর্থ আদায় করা এবং বিভিন্ন প্রশাসনিক অনিয়মের সাথে মমতাজ জড়িত। এছাড়া আওয়ামী লীগের ধনী নেতাদের সাথে তার অবৈধ সম্পর্ক রয়েছে, এমনটাও বিভিন্ন রিপোর্টে বলা হয়েছে। এমনকি মমতাজ বেগম যে ডক্টরেট ডিগ্রি ব্যবহার করত, সেটাও নাকি নকল করে তৈরি করা। আসলে সে মমতাজ নামটা ইংরেজিতে লিখতে পারবে কিনা এটা ঠিক নেই। ডক্টর হয়ে বসে আছে, সে তো পিএইচডির বানানই পারবে না। 5 আগস্টের পর তার বিরুদ্ধে মামলা করা হয় এবং তাকে গ্রেপ্তার করা হয়। একসময় রাজনীতিতে এবং সাংস্কৃতিক অঙ্গনে প্রভাবশালী ব্যক্তি ছিলেন মমতাজ এবং সংসদে প্রচুর তেল মেরেছে শেখ হাসিনাকে। বর্তমানে মমতাজের করুণ অবস্থা। চাইনা গয়না, চাইনা রে শাড়ি, নৌকাতে ভোট না দিলে জামু বাপের বাড়ি। নাম্বার 3, তানিয়া আক্তার বৃষ্টি। তার স্বামী এবং তার বয়স দুজনেরই বয়স 28 বছর। আজিমের জন্ম চট্টগ্রামে আর বৃষ্টির জন্ম মানিকগঞ্জে। তাদের সংসারে অভাব ছিল অনেক। অর্থের অভাব মেটাতে তারা নিজেরাই নীল ভিডিও তৈরি করে। ব্যাপক সাড়া পাওয়ার কারণে তাদের আগ্রহ বাড়তে থাকে। একসময় তারা ব্যবসার উদ্দেশ্যে ভিডিও তৈরি করে। এদিকে আন্তর্জাতিক ওয়েবসাইটগুলোতে তাদের চাহিদা বাড়তে থাকে। 2024 সালে নিয়ে গণমাধ্যমে রিপোর্ট প্রকাশ করা হয়। বিষয়টি সামাজিক এবং নৈতিকভাবে অনেক উদ্বেগজনক। অতি দ্রুততার সাথে সিআইডির ইউনিট তাদেরকে গ্রেফতার করে। ওই আওয়ামী লীগ ছিল না, কুত্তা লীগ, আওয়ামী লীগকে আমি কুত্তা লীগ বলবো। কুত্তা লীগের জন্য হয়েছে কি আমাদের লাইফটা পুরো ধ্বংস। নাম্বার 4, তাসনিম বাহার সূচনা। দুশ্চরিত্রা নারীর তালিকায় 4 নম্বরে রয়েছে তাসনিম বাহার সূচনা। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আলোচিত ও বিতর্কিত একজন নারী হচ্ছেন তিনি কুমিল্লার সাবেক সংসদ সদস্য। ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থাকা এই নারী নিজেকে শুধু রাজনীতিবিদ হিসেবে প্রতিষ্ঠিত করেননি, বরঞ্চ গড়ে তুলেছিলেন একচ্ছত্র ক্ষমতার বলয়। অভিযোগ রয়েছে সংসদ সদস্যের পদ ব্যবহার করে কুমিল্লা শহরকে তিনি ব্যক্তিগত সম্পদে পরিণত করেছেন। তার অপকর্মের তালিকা বেশ দীর্ঘ। স্থানীয়রা দাবি করে কুমিল্লা সিটি কর্পোরেশন এলাকা থেকে বিভিন্ন উন্নয়ন প্রকল্প, টেন্ডার নিয়ন্ত্রণ এবং আধিপত্য বিস্তারের মাধ্যমে তিনি এবং তার পরিবার বিপুল সম্পদের পাহাড় গড়েছেন। এছাড়া সরকার পতনের পর তার বিরুদ্ধে একের পর এক মামলা করা হয়, যার মধ্যে রয়েছে হত্যা এবং রাজনৈতিক সহিংসতা। ছাত্র জনতার আন্দোলনের সময় কুমিল্লার রাজপথ দমনে তিনি এবং তার বাহিনী কিভাবে ভূমিকা রেখেছিল তা এখন সকলের কাছে পরিষ্কার। ক্ষমতার দাপট
লোভ দেখিয়ে তিনি এবং তার ঘনিষ্ঠরা কুমিল্লায় এক ত্রাসের রাজত্ব কায়েম করেছিলেন। আমরা একদম টেকসই উন্নয়ন আমাদের যেতে হবে। যদি আমাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনায় যেতে হয়, উন্নয়ন শুধু উন্নয়ন বললে হবে না, রাস্তাঘাট আমি দেখলে হবে না। নাম্বার 5, আয়েশা সিদ্দিকা মিন্নি। বাংলাদেশের কুখ্যাত নারী অপরাধীদের তালিকায় শীর্ষ অবস্থানে থাকবে আয়েশা সিদ্দিকা মিন্নি। তার কারণে 2009 এবং তার সহযোগীরা তাকে সাহায্য করেছিল। প্রথমে স্বামীকে বাঁচানোর ভান করলেও পরবর্তীতে জানা যায় হত্যার পরিকল্পনার পেছনে মিন্নি নিজেই ছিলেন। আদালতে তিনি সাজাপ্রাপ্ত হন এবং তার মৃত্যুদণ্ড দেওয়া হয়। নিহত রিফাতের বাবা দুলাল শরীফ উচ্চ আদালতের রায়ে সন্তোষ প্রকাশ করেছেন। বর্তমানে ফাঁসির আসামি মিন্নি কারাগারে শারীরিক ও মানসিকভাবে ভেঙে পড়েছে, তবে তার ফাঁসি এখনো হয়নি। কবে হবে সেটা আল্লাহ ভালো জানে। বাংলাদেশে এখনো পর্যন্ত কোনো মহিলার ফাঁসি হয়নি, মানে ফাঁসির রায় শোনানো হয়েছে ঠিকই, কিন্তু কার্যকর এখনো পর্যন্ত বাস্তবায়ন হয়নি। কি একটা অবাক বিষয়। নাম্বার 6, শামিমা নূর পাপিয়া। বাংলাদেশের সবথেকে দুশ্চরিত্রা নারী মহিলা যুবলীগের এবং অস্ত্র ব্যবসার সাথে জড়িত ছিলেন। পাপিয়া মোবাইল ইন্টারনেট ব্যবহার করে শিক্ষিত সুন্দর তরুণীদের আওয়ামী লীগের নেতাদের কাছে অপরাধ জগৎ চালিয়ে যাচ্ছে। নাম্বার 7, নিপুণ আক্তার। সেলিমের রক্ষিতা খ্যাত নিপুণ আক্তার বাংলাদেশের কুখ্যাত নারী অপরাধীদের মধ্যে অন্যতম। ক্যারিয়ারে কোনো সফল ছবি না থাকলেও নায়িকা নিপুণ কাটিয়েছেন রাজকীয় জীবন। অভিযোগ রয়েছে শেখ সেলিমের ছত্রছায়ায় তিনি হয়ে উঠেছিলেন অপ্রতিরোধ্য। চলচ্চিত্র পাশালী ছাতা মাথায় থাকায় কেউ মুখ খুলত না। এরপরে তাকে বানিয়ে দেওয়া হয় ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশনের চেয়ারম্যান। এমনকি আইন মন্ত্রণালয়ে তার ব্যাপক প্রভাব ছিল। 2016 সালের জানুয়ারিতে বনানীতে সেই স্পা চালু করে। সেই স্পা সেন্টারের আড়ালে নারী ব্যবসা এবং মাদকের ব্যবসা করতেন। 2022 সালে শিল্পী সমিতিতে হেরে গিয়েও শেখ সেলিমের প্রভাব খাটিয়ে সাধারণ সম্পাদকের পদ বাগিয়ে নেন নিপুণ। তবে শেখ হাসিনা পতনের পরপরই হঠাৎ করে নিখোঁজ হয়ে যায় নিপুণ। নাম্বার 8, ফারিয়া মাহবুব পিয়াসা। আমাদের তালিকায় 8 নম্বরে রয়েছে পিয়াসা। তিনি গড়ে তুলেছিলেন অন্ধকার জগতের সাম্রাজ্য। রাজধানীর বাড়িধারায় বিলাসবহুল বাসাতে পুলিশ বিপুল পরিমাণ মদ এবং নেশাজাতীয় দ্রব্য উদ্ধার করে। এরপরে ফাঁস হয় তার আসল চেহারা। পিয়াসা এবং তার সহযোগী মৌ, তারা সংঘবদ্ধের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়া হতো। বর্তমান বিয়ে করেছো? একবার শরীফুল রাজকে। আর বাকিগুলোর কথা কেন আমরা শুনি? জানি না, ওর মনে হয় সৎ স্বামী। তো ভিডিওটি সম্পর্কে কোনো মতামত থাকলে কমেন্টে জানান আর শেয়ার করতে ভুলবেন না।